প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। মানবিকতার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা। দেশে এখন বিষয়টি মানুষের মুখে মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক একজনের আবির্ভাব ঘটে মানবতার ফেরিওয়ালা হয়ে। পরে দেখা যায় মুখোশের আড়ালে এরা আসলে নির্যাতক এবং ভয়ঙ্কর প্রতারক। কয়েক মাস পরপরই এরকম চরিত্র বেরিয়ে আসে মানুষের সামনে। তবে আজকে আমরা এমন একজনের কথা বলবো যার উদাহরণ ছাড়িয়ে যাবে অতীতের সব ইতিহাস। বলছি বহুল সমালোচিত মিল্টন সমাদ্দারের কথা। ফেসবুক, ইউটিউবে যার লক্ষ কোটি ফলোয়ার, মানুষের প্রশংসাও কুড়িয়েছেন বছরের পর বছর। মিরপুর ও সাভারে গড়ে তুলেছেন বিশাল বৃদ্ধ ও শিশু আশ্রম। এসবের আড়ালে গড়ে তুলেছেন অবিশ্বাস্য প্রতারণার বিরাট এক সাম্রাজ্য। তো দর্শক, চলুন শুরুতেই পরিচিত হই আলোচিত মিল্টন সমাদ্দারের সাথে। মিল্টন সমাদ্দার, ফেসবুক, ইউটিউবে যার লক্ষ কোটি অনুসারী। অজ্ঞাত বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিশুদেরকে যিনি রাস্তা থেকে তুলে ঠাঁই দিতেন দালানে, ব্যবস্থা করতেন থাকা খাওয়ার। রাস্তার পাশে প্রতিবন্ধী, ভবঘুরে ও অসুস্থ বৃদ্ধদের খোঁজ পেলেই রবিনহুডের মতো ছুটে যান মিল্টন সমাদ্দার ও তার দল। ফেসবুকে এরকম ভিডিও দিয়ে মানুষের কাছে অর্থ সহায়তা চান তিনি। মিল্টনের হিসেবে প্রতি মাসে সহায়তা জমা পড়ে গড়ে প্রায় 50 লাখ টাকা। এই টাকায় রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। সাভারে কেনা জমিতে নির্মাণ করেছেন 6 তলা ভবন, যেখানে নারী, শিশু ও বৃদ্ধ পুরুষদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বছরের পর বছর ধরে মিল্টন ফেসবুক লাইভে ও বিভিন্ন গণমাধ্যমে বলে এসেছে সে প্রতিদিন 7 থেকে 800 মানুষকে তার আশ্রমে দেখভাল করেন। কিন্তু আমাদের কাছে দেয়া মিল্টনের একটা বক্তব্য শোনা যাক। এইখানে হলো এখন আছে কত বাবা মা? 20 জন আসছে। সাভারে আছে আপনার 145 না 145 245-এর মতো। 700-800 মানুষ এখন হয়ে গেল 250-র মতো। তো মিল্টনের এই বক্তব্যটাও পরখ করতে চাই আমরা। আমাদের গন্তব্য সাভারে মিল্টনের আশ্রমে। সাভার বাজার পার হয়ে বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর নামের এলাকায় মানুষের দানের টাকায় মিল্টন গড়েছেন বিশাল ভবন। সেখানে নিচতলায় ও 2 তলায় নারী ও শিশুদের থাকার জায়গা, আর উপরে আছে বৃদ্ধ পুরুষদের। এছাড়া এক রুমে আছে চিকিৎসা কেন্দ্র। মাস 2 আগে উদ্বোধন করা আশ্রমে গিয়ে দেখা যায় শিশু ও নারী পুরুষ মিলিয়ে আশ্রিত সর্বোচ্চ 50-60 জন। এছাড়া প্রায় 15 জন কর্মচারী। এরপর আসা যাক দক্ষিণ পাইকপাড়ায় আশ্রমের প্রধান শাখায়। সেখানে রুমে রুমে গিয়ে দেখা গেল সব মিলিয়ে 30 জনের মতো আশ্রিত থাকেন, আর কর্মচারী 15 থেকে 20 জন। দুটি আশ্রম মিলে সব মিলে 150 মানুষের সংস্থান, অর্থাৎ প্রায় 1000 খানেক মানুষের কথা বলে টাকা নিয়ে যিনি খাওয়াতেন পড়াতেন 150 মানুষকে। মানুষের সমবেদনাকে পুঁজি করেই সংগ্রহ করছেন বিরাট তহবিল। রাজধানী মিরপুরের বাসিন্দা শামসুদ্দিন চৌধুরী। মিল্টনের সাভারের আশ্রমের পাশের জমিটা তার। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষের অভিযোগ, তার জমির দিকে মিল্টনের নজর বহুদিন ধরে। সবশেষ ঈদ উল ফিতরের আগের দিন পরিবার সহ সাভারের জমি দেখতে যান শামসুদ্দিন। তার অভিযোগ, কথা কাটাকাটির পর আশ্রমের মধ্যে পরিবারের সবাইকে আটকে নির্যাতন করে মিল্টন। আমার মেয়ের জামার গাড়ি নিয়ে গেল, গাড়িতে নামলাম তো বললো যে ভাই আপনি রাস্তাটা আটকে দিলেন, আমরা গাড়িটা নিয়ে কীভাবে উপরে উঠবো, জায়গায় যাব। বলছে কার জায়গাটা তুই যাবি, জায়গাটা আমার। জায়গা কিসের রাস্তা? ও বললো তো 12 ফিট বিএস পড়ছে আছে, নকশা করছে। কিসের পড়ছে নকশা? জমিন আমার, রাস্তা আমি আটকাই দিছি। তুই কে? বলার সাথে সাথে মাইরা আমাদেরকে 4 জনকেই। সেই মারতে মারতে তাদের একটা আছে, চিলড্রেন কন্ডম সেল আছে, ওই রুমের ভিতরে আটকাইছে। আটকাইয়া দরজা জানলা আটকাইয়া আমাদের মোবাইল, টাকা পয়সা সব সিজ করে নিয়ে গেছে। আমার মেয়ে তার পায়ে ধরছে, ভাই কান্নাকাটি কথা, ভাই আমার স্বামীরে মাইরেন না, রিং পরাইছে, মারা যাবে, আমাদেরকে দয়া করেন আমাদের মাইরেন না। বলছে উন্না ছিঁড়া ফালাই দিয়া
পরে লাত্তি মেয়েরা ঘুষা মেয়েরা ফালাই দিছে মেয়েরে দখল করতে চাইছে দেখে তো আমাদেরকে ভয়ভীতি দেখায়, মানে কি সে এই কাজটা করছে যাতে আমরা জমিনে না যাই বা জমিন কম দামে বিক্রি করি তার কাছে পানির দামে। এই হলো তার মূল উদ্দেশ্য। ঘটনার দিন শামসুদ্দিন ছাড়াও তার স্ত্রী, মেয়ে ও মেয়ের জামাইকেও মেরে রক্তাক্ত করা হয়। উল্টো মামলা করে ফাঁসানোর ভয় দেখান মিল্টনের ভাই। কি মনে করেন, একটা ঘটনা ঘটে গেছে, এটা তো অনাকাঙ্ক্ষিত, আমরা তো এভাবে ভাবি নাই। তো যাই হোক, আমি ছিলাম না। আমি বললাম আপনি ছিলেন না, কিন্তু এটা অনাকাঙ্ক্ষিত হয় কিভাবে বলেন? আপনার যে লোকগুলো ওখানে আপনার লালন পালন করতেছেন, এতগুলো ছেলে পেলে, এই ছেলে পেলে গুলো দিয়ে কেন লালন পালন করতেছেন এবং এরা আসলে কি কাজের জন্য এদেরকে আপনারা পালতেছেন? এরা সব ইয়াং বয়সের ছেলে এবং আপনারা হুকুম করলেন, এরা আইসা আমাদেরকে যেভাবে গণপিটুনি দিল, এটা সম্বন্ধে আপনি এইভাবে বলতেছেন। আপনি না বুঝা নেন, তাহলে বুঝা কথা বলেন। এদেরকে আপনারা কি কারণে এইভাবে করতেছেন, পালতেছেন যে এরা এইভাবে পারবে? একটা কথা হইলে এক জায়গায় একটা কথা হতেই পারে। পরে আবার যখন কথা হলো তখন বললো আপনারা যেহেতু কেসি দিছেন, আমরা কেসি লড়বো, আপনারা ওই নিখিল সাহেবের মাধ্যমে লড়বেন, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লড়বো। এই ওনাদের কথা এরকম হয়। মিল্টন সমাদদারের ভয়ে তটস্থ আশ্রম পার্শ্ববর্তী মানুষরা। যমুনা টেলিভিশনের উপস্থিতি টের পেয়ে মুখ খুলেন কেউ কেউ। স্থানীয়দের অভিযোগ, আশ্রমের কর্মচারীরা মিল্টনের লাঠিয়াল বাহিনীর মতো কাজ করে। আমাদের সাথে কথা হয় এরকম কয়েকজনের, যাদের আদি নিবাস এই এলাকায়, কিন্তু মাত্র কয়েকদিন আগে হওয়া আশ্রম কর্মচারীদের নিয়ে কথা বলতে ভয় পান। তারপরও যমুনার ক্যামেরা দেখে সাহস করে মুখ খোলেন। জানান মিল্টনের পরিকল্পনা ছিল আশ্রমের আশপাশের জমি কম দামে কিনে নেওয়া বা দখল করা। গিয়া দেখি যে মানুষের মধ্যে খালি এই রমি করে আমি আর দেখি না মানুষ। আমি জিগে কি হিসে কারে মারেন কি আরে মারেন এরম করি। যখন 8-9 জনের এইভাবে উস্কে সর্দি সারে ভিতরে লয়ে যায়, তখন আমি গিয়ে লাফাই পড়ছি যে আর তো কিছু না। মেম্বারের ফোন দিছি, মেম্বারের লোক পাঠাইছে, হেরপরে একবার সারছে মতন সর্দি সবাই আনো বইছে, এগুলি সব রক্তে মাহা। ওই যে জমিনটা দেন আপনার লোক খারাপ আমি কথা বললাম, ফিলারের এই জমিনডাল দিকে এই সারারা মারছে, টিয়া পয়সা দেন না কিছু না, খাইতে আসছে। পরে আয়া কইছে আপনারা জায়গা খান, টাকা দেন না পয়সা দেন না, তাইলে আমি জায়গা আর দিম না, জায়গা আর বুঝলেন না। হ্যাঁ আবার ফোন দিয়ে নিয়ে সেরারে এমন ফিডাইছে, ফিডিয়ে কইছে তুই এনামল বাবার বলে না সে সময় এনামলের ক্ষমতা, তোরা এনামলের সহ আমি গুম করিলাম। আমার জমির মধ্যে তারা জিনিসপত্র রাখছে, আমাকে বলছে, তো সেই টাকাও দেয় নাই। তারপরে এত বছর ধরে যে বিল্ডিংয়ে মাল সামান্য রাখছে, কোনো অ্যামাউন্টও দেয় নাই আমাকে। তো সেইটা বলাতে ওনার সাথে আমার একটু ঝগড়া বিবাদ হয়েছে। হ্যাঁ, মিল্টন আমাকে চড়থাপড় মারছে, এটা প্রায় বছরখানেক আগে। আমি কারো কাছে বলিও না এটা। ওই যে টাকা চাইতে গেছি, জমির টাকা, হ্যাঁ ওই যে আমাদের বললো যে জমির মধ্যে যাইতে না করছে। মিল্টন সমাদদার ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্পর্শকাতর একটি অভিযোগ রাজধানীর দক্ষিণ পাইকপাড়ার বাসিন্দাদের, যেখানে মিল্টনের প্রতিষ্ঠানের প্রধান শাখা। 2-3 দিন পরপরই এই আশ্রমে মানুষ মারা যেত। তাদের গোসলের জন্য তিনি নিয়ে যেতেন পার্শ্ববর্তী বাইতুস সালাহ মসজিদে। যারা গোসল করাতেন তার মরদেহের শরীরে সন্দেহজনক কাটা ছেঁড়া দেখতে পান। মসজিদ কর্তৃপক্ষের সন্দেহ হলে বিষয়টি মিল্টনের কাছে জানতে চাওয়া হয়। এরপরই সেখানে মরদেহ পাঠানো বন্ধ করে দেয় মিল্টন ও তার প্রতিষ্ঠান। মানে এই যে গোসল করে তো রুগী নিত, কতজন লোক মারা গেত, মানে আগে তো সেটার কোনো হিসাব কিতাব নাই। তাও কিছু পোলাপান পালতো, এই পোলাপান দিয়ে কিছু লোকের মারধর করতে এলাকার। এই কিছুদিন আগে ওইখানে 2টা ছেলে কবুতর গেছে, কবুতর নিয়ে ওই ছেড়ে গেছে, কবুতর আনতে দিবে না, বলছে ঠিক আছে যান আমি জায়গা। ওদের ভিতরে আটকায় 2 জনে ডুমছে মারছে। মানে কি বলবো, ওই মিডিয়ার হুমকি দেয়। ওর অনেক টাকা হয়ে গেছে, ওরা ছিল মানে ওর 1 টাকাও ছিল না। 19টি বেশি মারামারি কাটাকাটি, মানে যা মন চাই তাই, যার জোর আছে তার মূল্য আছে, যার জোর নাই তার মূল্য নেই। তো প্রত্যেক লাশিরই কাটা ছেঁড়া থাকে, রক্ত থাকে এই শরীরে বিভিন্ন জায়গায়। আমরা যখন এটা ক্যামেরা সেট করছিলাম ওদিন থেকে টের পাইছি। লোকজন লাগানো আছে, যে গোসল করে সে বলতেছে ভাই আমি আর গোসল করাবো না। কি হয়েছে যে এরকম যাবে না, সন্দেহ করার মতো কাটা ছেঁড়া, সন্দেহ করার মতো কাটা ছেঁড়া। ওই এক পর্যায়ে যখন এটা ঠিক আছে তাহলে ছবি টবি তুলার আবার যখন ক্যামেরা সেট করার উদ্যোগ নিল, ওই আমার বন্ধু আনোয়ার নাম, হ্যাঁ ওরা টের পাইছে কী করে। তারপর দিন থেকে আর লাশ এখানে পাঠালো। তো টের পাওয়ার পরে আর লাশ এখানে পাঠাছিল। ওই আপনার ইয়ার কাছে ছবিও আছে, তখন আর ওই ইয়ার ভিতরে আপনার ওল্ড যেই বৃদ্ধাশ্রম ওইটার ভিতরেই
ওরাই গোসল করাইতো, একটা হুজুর আইনা ওই নাম 3-4 জন দাঁড়ায় জানাজা পড়ায়। স্থানীয়রা এই প্রতিষ্ঠানকে অত্যন্ত সমীহ করত, কারণ মিল্টন সমাদ্দার অজ্ঞাত বা প্রতিবন্ধীদের রাস্তা থেকে তুলে এনে লালন পালন করতেন। কিন্তু স্থানীয়দের সাথে সমস্যা দেখা দেয় তখন, যখন কথায় কথায় স্থানীয়দের সাথে মারামারি বা আশ্রমের ভিতর ধরে নিয়ে পেটাতো আশ্রমের কর্মচারীরা। এমন সব অভিযোগ আসে স্থানীয়দের কাছ থেকেই। দর্শক, এই বিষয়ে আমরা আরও অনেক কিছু জানতে চাই, আপনাদেরও জানাতে চাই। এই বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম, তিনি আসছেন স্টুডিওতে। মনির, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা মনির, এই যে অবিশ্বাস্য এক রিপোর্ট দেখলাম, মানে একটা মানুষ দিনের পর দিন এরকম ঘটনা ঘটিয়ে যাচ্ছে, এরকম প্রতারণা করে যাচ্ছে, কেউ ঘুণাক্ষরে টের পেল না, এটা কেমন কথা? আপনি যখন বুঝবেন যে আপনি প্রতারণার খপ্পরে পড়েছেন বা প্রতারকের খপ্পরে পড়েছেন, তখনই না আসলে আপনি টের পাবেন। তো এর আগে তো ধরেন যে লোকটা ধরেন আমি এক ব্যক্তি হিসেবে বলি যে ধরেন আপনি যদি কারোর কাছ থেকে প্রতারিত হন, তাহলে আজীবনই তাকে বিশ্বাস করে যাবেন, অন্ধবিশ্বাস করে যাবেন। তো এরকম আমরা আপন মানুষও কিন্তু আপন মানুষকে করে, প্রতারণা করতে পারে। আমরা আসলে যেটা দেখেছি যে ও 10 বছর ধরে যেটা আসলে করে, এটা খুব অনেক অসহায় মানুষদেরকে এভাবে, বিশেষ করে যারা পচা বা শরীরে পোকা ধরে যায়, এরকম রাস্তার পাশে যারা বয়সবৃদ্ধ শিশু পড়ে থাকে, তাদেরকে এই যে উঠিয়ে নিয়ে আশ্রয় দেয়, এটা আসলে কিন্তু একটা ভালো একটা উদ্যোগ হিসেবে কিন্তু এটা খুবই ভালো। ও যেভাবে আসলে একটা এই যে মানুষকে উঠাতো, সেটা আবার একটা ফেসবুকে কন্টেন্ট আকারে, ইউটিউবে কন্টেন্ট আকারে দিত, এটা যে কেউ শুরুতে দেখলে তার চোখ দিয়ে আসলে পানি পড়তে বাধ্য। কেউ যদি করে তাকে যত টাকা লাগে দিবে, মানে এই সুযোগটাই কি সে নিয়েছে? সেই সুযোগটাই সে নিয়েছে। এবং দেখা গেছে যে ধরেন সে ভিডিও করতো একটা, কিন্তু সে বলতো যে এরকম আমি আজকে এরকম আরো 100 জনকে তুলেছি। কিন্তু দেখেন, আপনি যদি একটা মানুষকে তুলে যদি বলেন আমি 100 মানুষকে তুলেছি, এটা কিন্তু একটা প্রতারণা। কারণ আপনি এখানে 100 জনের কথা বলছেন, 700 মানুষ বেশি বা হচ্ছে 600 মানুষ বেশি। তার মানে এই যে 600 মানুষের প্রতিদিনের খাওয়া, তাদের ওষুধপত্র, তাদের খাওয়ানো, তাদের হচ্ছে কাপড় চোপড়, তাদের রাখা, তাদের বাড়ি ভাড়া, এই প্রত্যেকটা বাজেট সে বেশি করে করেছে। সে যদি 100 মানুষের কথাই বলতো, তাহলে কিন্তু এটা প্রতারণা হতো না। তারা তো বলছে যে তার পেছনে মানে শুধুমাত্র মানে তাকে অভিযোগের উদ্দেশ্যে অভিযোগ দেওয়া বা তার পেছনে লেগে আছে, কিছু হিংসা করছে। জি অবশ্যই, এরকম নানান অভিযোগ আসছে। এটা সত্যি। এটা আসলে কি আমরা সাংবাদিক হিসেবে যখন যে কোনো বিষয়ে কাজ করতে যাই, তখন আসলে এটাই পড়ি। তো এরকম প্রতারকদের নিয়ে যখন আসলে আমরা খবর প্রচার করি, তখন কিন্তু এরকম সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা হচ্ছে দর্শক হিসেবে হোক, টেলিভিশনের দর্শকরা কিন্তু শুরুতে ঝাঁপিয়ে পড়ে, শুরুতে তাদের প্রতিক্রিয়া একটা দিয়ে দেয় যে আসলে এই সংবাদটা মিথ্যা, এটা আসলে নিশ্চয়ই তার বিরুদ্ধে কেউ লেগেছে, নিশ্চয়ই এগুলো উদ্দেশ্যমূলক। এই প্রসঙ্গটা আমি আরো পরে আপনার কাছে আসবো, কিন্তু আরো অনেক কিছু আপনার কাছে জানার আছে। আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরবো। দর্শক, এখানেই শেষ নয়, এর পেছনে আরো অনেক গল্প আছে, লুকিয়ে আছে আরো অনেক রহস্য। সেটাই জানাবো ছোট্ট একটি বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। মিল্টন সমাদ্দারের প্রতারণা এবং নানা অপকর্ম সামনে আসার পর অনেকের কাছেই তা অবিশ্বাস্য লাগে, কারণ ফেরেশতা তুল্য কাউকে মনে করলে এরকম আচরণ তার কাছ থেকে আশা করা যায় না। এমনই বেপরোয়া জীবন ছিল মিল্টন সমাদ্দারের। আচরণ যে একেবারে নতুন তা নয়, অনেক পুরনো। এমনকি নিজের বাবাকে মারধরের অভিযোগ আছে মিল্টনের বিরুদ্ধে। নিজের গ্রামে আছে চার্চের সম্পত্তি দখল চেষ্টা এবং হামলা ও মারধরের অভিযোগও। এজন্য তাকে এলাকা ছাড়া করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। দর্শক, এসব অভিযোগ নিয়ে মিল্টন সমাদ্দারের সাথে কথা বলতে চাই আমরা। তার আগে দর্শক, চলুন আপনাদের এবার নিয়ে যাই বরিশালের উজিরপুরে। বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল বৈরকাঠি গ্রাম। ক্রাইম সিন টিমের হয়ে সেখানে যাত্রা করেন আমাদের বরিশাল ব্যুরো প্রধান কাউসার হোসেন। সাজানো গোছানো সবুজে মোড়ানো পথ ধরে এগিয়ে চলা আমাদের। মিল্টন সমাদ্দার যেন একটি আতঙ্কের নাম বৈরকাঠি গ্রামে। এর পেছনে বড় কারণ এলাকার ফেলোশিপ চার্চ বা চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চ ঘিরে। অভিযোগ আছে বিভিন্ন সময় নানাভাবে চার্চ দখলের চেষ্টা করেছেন মিল্টন সমাদ্দার ও তার সহযোগীরা। প্রথমে গুঠিয়া ইউনিয়ন পরিষদ এবং পরে ধর্ম মন্ত্রণালয়ের নামে ভুয়া কমিটি গঠন করেও চার্চ দখলে নিতে পারেনি মিল্টন। এতে ক্ষিপ্ত হয়ে চার্চের যাজকদের মারধর করে মিল্টন ও তার লোকজন। তালা ঝুলিয়ে চার্চের ভিতরে
জিম্মি করে রাখেন মিল্টন। পরে পুলিশের সহযোগিতায় মুক্ত হয় তারা। মিল্টন সমদ্দার ধর্ম মন্ত্রণালয় থেকে যে পেপারসটা সে নিয়ে এসেছিল জালিয়াতি করে, সেই জালিয়াতির তিনি ছিলেন সভাপতি মিল্টন সমদ্দার, এবং তার ভাই লিটন সমদ্দার সে ছিল কোষাধ্যক্ষ। সেই মিল্টন সমদ্দার এর ভাই লিটন সমদ্দার, যিনি কিনা ওই কমিটির কোষাধ্যক্ষ, তিনি আমাকে মারধর করলেন। কিন্তু সেই চলমান যে ঘটনা বা যেরকম পরিস্থিতি, এটা অবর্ণনীয়। এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। যে যাজকদের গায়ে হাত তুলতে পারে, যে পিতার গায়ে হাত তুলতে পারে, সে কতটুকু কী না করতে পারে। নীতি নির্ধারক বা এটা পরিচালনা করবে যাজকেরা, অন্য কেউ না। এই জন্য এই যে কমিটি যেটা ইউনিয়ন পরিষদ থেকে এনেছে, এইটা আমরা অ্যালাউ করি না। তখন এই যাজকদের উপরে একেবারে সরাসরি হস্তক্ষেপ করলো, তাদের মারধর করলো। পরে একটা চিঠি নিয়ে আসলো, তখনকার বরিশাল জেলা প্রশাসককে কনভার্স করে বা যেভাবেই হোক তাকে এই জায়গাতে নিয়ে আসলো। সঙ্গে একটা চিঠি নিয়ে আসলো যে ধর্ম মন্ত্রণালয় থেকে একটা কমিটি করে দিয়েছে এই চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চকে পরিচালনার জন্য বা নিয়ন্ত্রণ করবার জন্য। এবং সে যদি এই জায়গাটাকে নিয়ন্ত্রণ নিতে পারে, যেহেতু এটা বাংলাদেশের এই চার্চের প্রধান কেন্দ্র, মূল, এখান থেকে সমস্ত বিষয় নির্দেশনা হয়, তখন অন্য অন্য জায়গাগুলিও সে সহজেই তার হাতে নিতে পারবে। যাজকরা জানান, মিল্টনের পিতার চাচাতো ভাই হৃদয় রঞ্জন সমাদ্দার ফেলোশিপ চার্চ অর্থাৎ চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চের প্রতিষ্ঠাতা। সারা বাংলাদেশে ফেলোশিপ চার্চের শাখা রয়েছে। গুঠিয়া চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চ এর প্রধান কার্যালয়। বংশগতভাবেই মিল্টন সমাদ্দার চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চের সদস্য ছিলেন। তবে চার্চ বিরোধী নানা কর্মকাণ্ডের কারণে তার সদস্যপদ বাতিল করা হয়। এরপর থেকেই চার্চ দখলের মিশনে নামে মিল্টন। দখলের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সিল স্বাক্ষর জাল করে চার্চের নতুন কমিটি গঠন করে বরিশাল জেলা প্রশাসককে একটি চিঠি পাঠানো হয়। ওই কমিটিতে সভাপতি করা হয় মিল্টন সমাদ্দারকে। কমিটির বাকিরা তার ভাই। এটা চার্চের যাজকদের নজরে আসলে মন্ত্রণালয়ে যোগাযোগ করেন তারা। এ ধরনের কোনো চিঠি ইস্যু করা হয়নি বলে জানায় মন্ত্রণালয়। বিশাল এক জালিয়াতি ধরা পড়ে মিল্টনের। চার্চের যে কার্যক্রম, রীতিনীতি, এটাই সে বিলুপ্ত করে দিয়ে তার নিজস্ব কার্যক্রম বা তার সামাজিক কার্যক্রমের আড়ালে এখন যে সমস্ত কার্যক্রম বেরোচ্ছে, এইগুলোই করতে পারে, সেটাই তার অপচেষ্টা ছিল। এবং তার যে ধ্বংসাত্মক যে পরিকল্পনা ছিল, সেটার পরিপ্রকাশ ঘটে 2016-17 সালে। অবশ্যই ভীতির মধ্যে কিছুটা আছি, কারণ সে একটার পর একটা এই সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছে এবং যা কিছুটা শুনতে পাচ্ছি। তারপরে যত সময় গড়াতে থাকে, সেই দিনের পরের থেকে সে চার্চের মেইন গেট পর্যন্ত তালা বদ্ধ করে দেয়, আমাদেরকে অবরুদ্ধ করে দেয়। এটাই মিল্টনের জন্মস্থান। ফাঁকা পড়ে আছে দোতলা বাড়িটি। মিল্টনের বাবা মারা যাবার পর তার মা এখানে থাকতেন, তবে এখন তিনি মিল্টনের সাথে থাকেন। এই বাড়িতে মিল্টন তার বাবাকে কয়েক দফা মারধর করেছেন বলে অভিযোগ আসে আমাদের কাছে, আর সেজন্য স্থানীয় সালিশে তাকে এলাকা ছাড়া করে এলাকার গণ্যমান্যরা। বিগত 2005 সালে ওনার বাবার গায়ে হাত তুললো, তারপরে এলাকাবাসী মোটামুটি ওনারে এটা প্রতিরোধ করলো এবং মনে করেন যে এখান থেকে এলাকা থেকে পালাইয়া উনি ঢাকায় উঠছে। কিন্তু এখন দেখতেছি বা আপনারা বলতেছেন, শুনতেছি যে উনি নাকি মানবতার ফেরিওয়ালা। এটা আমাদেরকেও আশ্চর্য করে আর কি। মিল্টন রাজধানী ও সাভারে যে আশ্রম গড়ে তুলেছেন, সেখানে চাকরি করেছেন বৈরকাঠি গ্রামের অনেকেই। তাদের একজন মিরাজ। আশ্রমে নিয়মিত মারধরের শিকার হয়ে গ্রামে ফিরেছিলেন মিরাজ। তার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি মিরাজকে। তবে বাবা মা জানান, মিরাজ মিল্টনের আশ্রমে ম্যানেজার হিসেবে চাকরি করতেন। একদিন তাকে বেধড়ক পিটুনি দেওয়া হয়। গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে ছেলে মিরাজ। তবে মিল্টনের ভয়ে কোথাও অভিযোগ দেননি তারা। আল্লাহর দ্বারা কিছু বিচার, আমরা তো কিছু করিনি। এই দেশবাসী মানুষও জানে যে আমরা এই নিয়ে কোনো প্রতিবাদ করিনি। প্রশাসন কান ফল লাগাতো আপনার কান সব বাদ করে গেল, সেটা বাজাই দিতে সময় লাগে। প্রশাসন ভিড়াইতে কেন লাগে? আমি পারবো না, টাকা পারবো না, পয়সা পারবো না। আমরা একটা কর্ম 3টা করি আমার ঘরে। মিল্টনের ভিটে বাড়ির আশপাশ ঘুরে তার কাছের আত্মীয় স্বজনদের সাথে কথা বলি আমরা। তাদের অবস্থান অবশ্য মিল্টনের পক্ষেই। আত্মীয়দের দাবি, ষড়যন্ত্রের শিকার মিল্টন সমাদ্দার। কিডনি বেচা এটা কি আজও সম্ভব সাধারণ মানুষের? আমাদের জমি 2 একর সম্পত্তি এরা দখল করে খাইতেছে।
আমার বাপদাদার সম্পত্তি, এটা আমার অধিকার আছে না। ম্যাপে আছে 6 ফিট দিতে হবে, কিন্তু পিছনের যে লোক আছে হে চাইতেছে ওইটা 12 ফিট নিয়ে পিছনের জায়গা পরবর্তীতে ভবিষ্যতে বেশি দামে বিক্রি করবে। এই কারণে ফাঁসাই দিছে। বাইবেলে আছে পিতামাতাকে সমাদর করো, তো পিতামাতাকে সমাদর করে আজকে নিজে এনে মাটি দিছে। কিছু জিনিস আছে যেমন ধরেন রাগটা একটু বেশি, এটা আমরা স্বীকার করি, ও স্বীকার করছে। এখন ভালো কাজের করতে গেলে খারাপের একটু রেশ আসবেই, তাই আমরা চাই যে সব কিছু বিবেক বিবেচনা করে অতি সত্বর ওকে যেন মুক্তি দেওয়া হয়। স্পর্শকাতর নানা অভিযোগ নিয়ে বক্তব্য নিতে মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী দেখা মেলে পাইকপাড়ায় তাদের আশ্রমে। প্রতিটি অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন মিল্টন ও তার স্ত্রী। কোথায় করছি, কার কাছে করছি, কোন হসপিটালে করছি? অঙ্গ তো কাইটে ব্যাগে করে নিয়ে আরেক জায়গায় বেচা যাবে না বাজারে। অঙ্গ বেচতে হলে তো আপনাকে একটা হসপিটাল লাগবে, স্পেশাল বিশেষজ্ঞ লাগবে। কারা করছে এই অঙ্গহানি, বিক্রিটা করছে কারা? সেই প্রমাণটুকু আমাদেরকে দেখান। বাচ্চার জন্য বাবা মা 18-20 বছর অপেক্ষা করে, কান্নাকাটি করে, হাত পায়ে ধরে, ভাই আমাকে একটা বাচ্চা দেন, আমি রাস্তা থেকে পাগলি তুলবো, বাচ্চা হবে, বিক্রি করব। তাও একটা বাচ্চা নর্মাল তো 2 লাখ টাকা বেচতে পারবো গোপনে, কেউ জানবে না, পারবো কিনা? তো আমার তো এগুলো দরকার নাই রে ভাই। রাত 10:30টায় আমি শ্যামলীতে গেছিলাম একটা অজ্ঞাত বাবাকে তুলে আনাতে ওইখানে এক সাংবাদিক ভাই আমার সাথে ইন্টারভিউ নিতে চাইছে, আমি দেই নাই এবং ওনাকে বলছি যে ভাই আপনার ইন্টারভিউ চাইছে। আমি বলছি না ভাই ইন্টারভিউ দেবো না, আমি ব্যস্ত আছি। আর ইন্টারভিউ দিয়ে কী হবে, কারণ আমি সারাদিন ইন্টারভিউ দিছি। তো এই ক্ষোভগুলো থেকে আসলে আমার মনে হয় তারা আমার বিরুদ্ধে লাগিয়ে গেছে। এটা কখনো চিন্তা করি নাই যে এরকম হবে। আমি মনে করছি যে ভালো কাজ উৎসাহ দেই, আরও সামনের দিকে আগায়। গভর্নমেন্ট জব করি, আমি তো অপরাধমূলক কাজে কর্মকাণ্ডের কাজে সহযোগী হব না বা হতেও চাবো না। সে আমার হাজব্যান্ড হোক, সে ভালো কাজ করে, আমার হাজব্যান্ড, আমি তার সহযোগী হিসেবে কাজ করি। এবং আমার যারা কলিগ আছে ওরাও আমাকে খুব উৎসাহ দেয় যে তোর হাজব্যান্ড দেবতা। এমনভাবে কথা বলে দিদিরা, আমার কলিগরা বলে যে তোর স্বামী তো দেবতা, তোরে ছুইলেও দেবতারে ছোঁয়া হয়ে যাবে, এমন করে। সত্যি সত্যি মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছিল সমাজসেবা অধিদপ্তর, কিন্তু সরকারের নিয়মের কিছুই মানা হয়নি। এখানে প্রতিষ্ঠানটিতে করা হয়নি কোনো ট্রাস্টি বোর্ড। দান হিসেবে কোটি কোটি টাকা পেলেও তার আয় ব্যয়ের কোনো অডিট করা হয়নি একবারও। এসব অনিয়ম খতিয়ে দেখতে 25শে মার্চ একটি তদন্ত কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর। দর্শক, আরও বিস্তারিত জানতে আমরা আবারও যাচ্ছি সহকর্মী মনিরের কাছে। আচ্ছা মনির, ধর্ম মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর একটা মন্ত্রণালয়ের চিঠির জালিয়াতির অভিযোগ উঠল, এটা কিভাবে সম্ভব? এটা আসলে সত্যি কথাই আপনি বলেছেন যে সে বরিশালের উজিরপুরে তার যেখানে নিজের গ্রাম, তো সেখানে একটা যে ফেলোশিপ চার্চ আছে, চন্দ্রকান্ত একটা মিশনারি চার্চ আছে সেখানে, এবং সেখানে সেই চার্চটা এখন যারা যাজক আছে সেখানে তাদের অভিযোগ হচ্ছে যে ওই চার্চের সম্পত্তি এবং আশপাশের ইয়েগুলো, এবং সেই চার্চটাকে সে দখল করে ওই চার্চের জায়গায় সে নতুন একটা আশ্রম করতে চেয়েছিল বা তার প্রতিষ্ঠান করতে চেয়েছিল, এবং সে প্রতিষ্ঠান দেখিয়ে সে ওখানে মানুষের দানের টাকা আনতে চেয়েছিল। এটা কি ঢাকার এই যে মিরপুর এবং সাভারের প্রতিষ্ঠানের পরেও? এটা হচ্ছে এই ঘটনা 2023 সালের ঘটনা। এটা করোনার পরপর 2023 সালের ঘটনা, সাভারেরটা করার আগে। সে ধর্ম মন্ত্রণালয় থেকে একটা চিঠি পাঠায় সেখানে, এবং পরবর্তীতে দেখা যায় যে ধর্ম মন্ত্রণালয় জেলা প্রশাসককে বলেছে যে মিল্টন সমাদ্দার এখানে সে এই চার্চের আজকে থেকে সে কাস্টোডিয়ান। পরবর্তীতে এই যাজকদের ইয়েতে খোঁজখবর নিয়ে দেখে যে না, ধর্ম মন্ত্রণালয় এরকম কোনো চিঠি দেয় না, এবং পরবর্তীতে তারা আদালতেও যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা জালিয়াতির খবর সামনে আসার পরেও এর আসলে অনেক কিছু হয়নি কেন? এবং আপনি সরাসরি তো তার সাথেও কথা বলেছেন, তারও একটা বক্তব্য আছে, আবার এইরকম একটা জালিয়াতি ধরাও পড়েছে, তারপরে তো সে বহাল তবিয়তে ছিল। শুধু এই যে ওই বরিশালের উজিরপুরের বিভিন্ন ভুক্তভোগী বা এই চার্চ কর্তৃপক্ষ তারাই না, এই ঢাকার বুকেও বা সাভারের বুকেও অনেকেই কিন্তু তার এরকম নির্যাতন সহ্য করে বছরের পর বছর ধরে চুপ ছিল। কারণ হচ্ছে এই মিল্টন সমাদ্দার মাঝে মাঝে দেখাতো যে বড় বড় মন্ত্রী, বড় বড় রাজনৈতিক নেতা, বড় বড় ব্যক্তিত্ব, ব্যবসায়ী তার এখানে দান করে, সুতরাং তারা এখানে দান করে, তার মানে সে তার লোক, তাদের লোক, এবং বিভিন্ন ছবিও সে এরকম দেখেছে। আমরা নিজেরাও দেখেছি বিভিন্ন মন্ত্রীর সাথে তাদের আসলে সে নিজের ছবি তুলে ভিডিও করে এগুলো আসলে দিত। তো তখন আসলে এই যে যারা ছোট ছোট ভুক্তভোগী, চার্চের লোক বলি, যাজক বলি, তারা যখন দেখেছে না চার্চের এটা সে দখল করতে পারে নাই,
অতটুকুতেই তারা সন্তুষ্ট। এর পরবর্তীতে তারা আর কোনো এর বিরুদ্ধে প্রতিবাদ করেনি। আরেকটা বিষয় হচ্ছে যে একটা মজার গল্প বলি যে এই পাইকপাড়ায় সে যুবলীগ এক নেতাকেও নির্যাতন করেছে। প্রতারণার এই জালটা শুধুমাত্র মানে সে ছড়িয়ে দেয়নি, এটা অনেক শক্ত করেছে, এর পেছনে অনেক কৌশল অবলম্বন করেছে। নিশ্চয়ই আরও কিছু জানার আছে আপনার কাছে, আপনি থাকুন, আমরা আবারও ফিরব। দর্শক, যতই শুনছি ততই যেন রহস্য আরও বেড়েই যাচ্ছে, কিন্তু এর পেছনেও অবাক করা অনেক তথ্য এখনও বাকি আছে, সেটাই জানাবো ছোট্ট আরেকটু বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। মিল্টনের জালিয়াতির খবর প্রচার হবার পর যতই দিন যাচ্ছে ততই তার অপকর্ম বেরিয়ে আসছে। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে মেলে ভয়ঙ্কর এক তথ্য। তার আশ্রমে যেসব মানুষ মৃত্যু হতো তাদের সার্টিফিকেট দিত মিল্টন নিজেই এবং তার কর্মীরা। ভুলে ভরা সেসব মৃত্যু সনদে থাকতো চিকিৎসকের ভুয়া সিল স্বাক্ষর। এ নিয়ে যমুনা টেলিভিশনে খবর প্রচারের পর মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রিমান্ডে নেওয়া হয় 2 দফা। এরপরই একে একে বেরিয়ে আসে অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর নানা তথ্য। মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা দান নিয়ে রাজধানী মিরপুর ও সাভারের বিশাল ভবনে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার আশ্রম গড়ে জনপ্রিয় মিল্টন সমাদ্দার এখন সমালোচিত একজন। যমুনা টেলিভিশনের কাছে মিল্টন জানিয়েছিলেন তার আশ্রমে শত শত মানুষ থাকেন, কিন্তু সরেজমিনে দেখা যায় তার তথ্য মিথ্যা। এরপর বের হয় আরেকটি ভয়ঙ্কর প্রতারণা। মিল্টন বিভিন্ন সময় মানুষকে তথ্য দিয়ে এসেছেন তিনি এ পর্যন্ত 700 মানুষকে দাফনের ব্যবস্থা করেছেন, যাদের অধিকাংশ মারা গেছেন তার আশ্রম থেকে। সেসব মানুষের ডেথ সার্টিফিকেট দেয় মিল্টনের বৃদ্ধ শিশু আশ্রম প্রতিষ্ঠানটি। মিল্টন সমাদ্দার ও তার কর্মচারীদের লেখা 50টির মৃত্যু সনদ হাতে আসে আমাদের। এতে নজর দিলে দেখা যায় আশ্চর্য এবং হাস্যকর কিছু বিষয়। সনদে রোগীর শরীরের ডায়াগনোসিস বা পরীক্ষার রিপোর্টের জায়গায় লেখা অ্যাজমা, কিন্তু বানান ভুল। আবার মৃত্যুর কারণে জায়গায় লেখা স্ট্রোক প্যারালাইসিস, শব্দটি আসলে স্ট্রোক। আবার অধিকাংশ রিপোর্টে লেখা আছে হিট স্ট্রোক। হিট এবং স্ট্রোক দুটি বানানই ভুল। সনদে চিকিৎসকের প্রত্যয়নের জায়গায় দেখা যায় একজন সিনিয়র কনসালটেন্ট সেগুলো লিখেছেন, যার নাম ডাক্তার মাহিদ খান। যোগাযোগ করা হলে ডাক্তার মাহিদ নিজেই অনেকটা আকাশ থেকে পড়েন। কোনো মাসে একবার বা 1-2 মাস পর পর ওখানকার কিছু রুগী, গরিব রুগী বা অসুস্থ রুগীর সেবা করতে যাই। তো ওখানে যেহেতু আমি যাই, ওদের এখানে একটা সিল আছে। আমার যা মনে হচ্ছে যে আমি ওদের সাথে পরে কথা বলছি, আমার একটা নলেজে ছিল না যে এটা কে করলো। তো ও অস্বীকার করে বলে যে আসলে সেও জানে না, তারা ওখানকার যেসব স্টাফ আছে তারা অনেক সময় যে বিপদে পড়ছে, রুগী খবর দিতে পারে নাই, সেজন্য আমার সিলটা মাইটা তারা নকল একটা সাইন করে দিয়েছে। যে কজ অফ ডেথ আছে ভুল লেখা, আসলে তাতে বোঝা যায় একজন ডাক্তার লেখে না, এটা অন্য কেউ লেখছে। এত বড় অভিযোগ সামনে আসার পর নড়ে চড়ে ওঠে প্রশাসন ও পুলিশ। মৃত্যু সনদ জালিয়াতির অভিযোগে 1 এপ্রিল তার বিরুদ্ধে মামলা হয় রাজধানীর মিরপুর থানায়। ওই দিন সন্ধ্যায় দক্ষিণ পাইকপাড়ায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠানে অভিযান চালায় ডিবি পুলিশ। অবশেষে গ্রেফতার হয় বিতর্কিত মিল্টন সমাদ্দার। বেআইনিভাবে বেওয়ারিশ লাশ দাফন, মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি, আর্থিক প্রতারণা, মানব পাচার এবং মাদক চোরাচালানের মতো বিস্তর অভিযোগের কথা জানায় কর্মকর্তারা। দিনের পর দিন, রাতের পর রাত কীভাবে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে আর্থমানবতার তথাকথিত সেবার নামে ওটিজমের নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাৎ করছেন। ভয়াবহ অপরাধ করেছেন, একটি অপরাধ না, সে নিজেই স্বীকার করেছেন এবং তার অ্যাকাউন্টে তো এখনও 1,85,00,000 টাকা আছে। একে একে মিল্টনের বিরুদ্ধে দায়ের হয় 3টি মামলা। ঢাকার মহানগর আদালত 2 দফায় তাকে রিমান্ডে পাঠায়। সবশেষ রিমান্ডের এক পর্যায়ে মিল্টনের স্ত্রীকে সাথে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ। এর মধ্যে ঘটে একটি মজার ঘটনা। মিল্টনের স্ত্রী মিঠু হালদারের একটি বক্তব্যে নজর দিতে চাই। প্রথম যেদিন আমরা কথা বলেছিলাম তার সাথে, মিল্টনকে নিয়ে স্ত্রীর বক্তব্য ছিল এরকম। আমি তো একজন সিনিয়র স্টাফ নার্স, গভর্নমেন্ট জব করি, আমি তো অপরাধমূলক কাজে, কর্মকাণ্ডের কাজে সহযোগী হব না। তার ঠিক 1 সপ্তাহ পরে ডিবি পুলিশ কার্যালয়ে মিল্টনের মুখোমুখি করানোর পর তার স্ত্রীর বক্তব্য ছিল
একদম উল্টো। এই যে প্রশ্নগুলো সাম্প্রতিককালে উঠছে এই বিষয়ে আপনি জানেন কি সেটা বলেন। আমি কিছুই জানি না। আমি যে এলিগেশনগুলো উঠছে আপনারা তো জানেনই, সেই এলিগেশন ধরেই স্যার প্রশ্ন করছে। আমি আমি বলতে পারি না কিছু। আমি আসলে এই তথ্যগুলো কিছুই জানি না। সেদিন ছিল মিল্টনের রিমান্ডের শেষ দিন। জিজ্ঞাসাবাদ শেষে ডিবি পুলিশ জানায় চাঞ্চল্যকর কিছু তথ্য, যেগুলো গা শিউরে ওঠার মতো। সে বেশিরভাগ কারণে না, সে রাতে লাশ দাপন করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে। এবং আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-25 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাপন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে না। রিমান্ড শেষে এখন কারাগারে আছে বিতর্কিত মিল্টন সমাদ্দার। তার অবর্তমানে একটি সমস্যা অবশ্য দেখা দেয়। অচল অবস্থা নেমে আসে তার প্রতিষ্ঠিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে। সেখানে থাকা শখানেক অসহায় মানুষ ও তাদের কর্মচারীদের কি হবে তা নিয়ে তৈরি হয় আলোচনা। তবে ডিবি পুলিশ কর্মকর্তাদের অনুরোধে সেটার একটা সুরাহা হয়। আশ্রমে থাকা শিশু ও বৃদ্ধদের দায়িত্ব নেয় আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। আমরা অন্তর থেকে সম্মত হয়েছি এবং আমরা চেষ্টা করব ওদের আগামীতে যাতে খাওয়ার দাওয়ার চিকিৎসা কোনো অসুবিধা না হয়। আজকে থেকে ফাউন্ডেশনের একজন লোক সার্বক্ষণিক ওখানে থাকবে, যেহেতু কিছু কিছু কাঁচা বাজার আছে যেগুলো প্রতিদিন কিনতে হয়। তো আমরা প্রত্যেকের কাছে দোয়া চাই যাতে এই বৃদ্ধ মানুষদের এবং বাচ্চাদের সেবার যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। দর্শক, মিল্টন সমাধানের এই জালিয়াতি বা প্রতারণার জন্য রহস্য শেষই হচ্ছে না। আমরা আবারও যাচ্ছি সহকর্মী মনিরের কাছে। আচ্ছা মনির, বিভিন্ন গণমাধ্যমে বলি বা বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা বিষয় মানে স্পষ্ট ব্যাপক আলোচনা হচ্ছে যে তার কিডনি মানুষের এই ধরে ধরে এনে কিডনি বিক্রি করা হতো, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হতো। এটার আসলে কি আপনি ভিত্তি পেয়েছেন? মানে এটার অভিযোগটা আসলে কি? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। এটা দেখুন, কোনো গণমাধ্যমে কিন্তু সে কিডনি বিক্রি করতো, কোনো গণমাধ্যমে যে সে অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করতো, এই তথ্য সরাসরি এই তথ্য প্রমাণ কেউ কিন্তু দিতে পারেনি। এবং এটা আমাদেরও কাজ করতে গিয়ে এটা একেবারে সম্ভব না। একজন বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত একটা মানুষের থেকে কিডনি বা লিভার বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া এটা আসলে সম্ভব নয়। শব্দটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে বা বিশেষ করে ফেসবুকে ছড়িয়েছে। কোনো প্রতিষ্ঠিত গণমাধ্যম কিন্তু সে কিডনি শব্দটা আপনি দেখুন, কিডনি এবং অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি কোনো প্রতিষ্ঠিত গণমাধ্যম কিন্তু এটা বলেনি। যতই পচাগলা রোগী থাকুক, তো সে রোগীদের যখন মারা যেত বা হচ্ছে এরা যখন মারা যেত, অসহায় মানুষগুলো আশ্রমে থাকা মানুষগুলো যখন মারা যেত, তখন হচ্ছে সে দক্ষিণ পাইকপাড়ার একটা বাইতুসালা জামে মসজিদে সে হচ্ছে ইয়েতে নিয়ে যেত, মরদেহ গোসলের জন্য নিয়ে যেত। গোসল যারা করতো তারা দেখতো যে এটা কাটা ছেঁড়া আছে, ওই মরদেহের গায়ে বিভিন্ন ধরনের কাটা ছেঁড়া আছে। বিশেষ করে তারা বলতো কিডনি, যেখানে কিডনি শুধু নয়, মানে পিঠে হোক বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়া আছে। তো তখন হচ্ছে যে যারা গোসল করাতো তাদের এই বিষয়টা সন্দেহ হয়। আমরা কিন্তু এই বিষয়টা বলেছি এবং প্রতিষ্ঠিত গণমাধ্যমে এই বিষয়টা এসেছে। এই প্রশ্নের উত্তর আমরা পেলাম মিল্টন সমাদ্দার যখন গ্রেফতার হলো, তার রিমান্ড 6 দিন করার পরে পুলিশ এসে আমাদেরকে একটা উত্তর দিল। মিল্টন সমাদ্দার জিজ্ঞাসাবাদে রিমান্ডে সে পুলিশকে বলেছে যে সে নিজে ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে ওই আশ্রিত মানুষদের গায়ে সে নাকি কাটাছেঁড়া করতো। গোয়েন্দারা এখনো তাতে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে, নতুন কিছু পাওয়ার আরো আশঙ্কা আছে কিনা? সে এখন কারাগারে গেছে এবং 2টি মামলায় বা 3টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। যে অভিযোগ আপনি করলেন যে তাকে কাটাছেঁড়া করে মানুষের আর্তনাদ, মানুষের এই পরিস্থিতি দেখিয়ে তা মানুষের কাছ থেকে টাকা তুলতো, ভয়ঙ্কর এক প্রতারণা, ভয়ঙ্কর এক জালিয়াতি। আপনি নিশ্চয়ই আরও নতুন নতুন তথ্য পাবেন। অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। যুগে যুগে ভণ্ড প্রতারক সেজে গ্রামে গ্রামে টাকা তুলতো কিছু মানুষ। এখন সেই সময় বদলেছে আধুনিক যুগে। অসহায় মানুষকে সহায়তার কথা বলে বা সেসব ছবি ভিডিও ফেসবুকে দিয়ে টাকা তোলে কিছু মানুষ। ফেসবুকে আবেগী ভিডিও দেখে কোটি কোটি টাকার সাহায্য পাঠান তারা, কিন্তু এইসব টাকার কোনো হিসাব থাকে না। মানুষের দানে কোনো প্রতিষ্ঠান গড়ে উঠলে নিয়ম হলো এগুলো ট্রাস্ট বা ফাউন্ডেশন করে নিরপেক্ষ মানুষ দিয়ে কমিটি করে তদারকির ব্যবস্থা করা। কিন্তু ফেসবুক ভিত্তিক ওইসব প্রতিষ্ঠান কোনো কিছুরই যেন
তোয়াক্কা করে না। সময় এসেছে এসব প্রতিষ্ঠানগুলো নজরে আনার। এগুলো দেখভাল করার জন্য আছে সমাজসেবা অধিদপ্তর। মানুষের দান করা টাকা নিয়ে কেউ যাতে 19-20 না করতে পারে, তার জন্য দরকার সরকারের কড়া নজরদারি। দর্শক, গত পর্বে আমরা দেখেছিলাম কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে আরও অনেকেই জড়িত সনদ জালিয়াতি ব্যবসায়। আর যমুনা টেলিভিশনে এই জালিয়াতি সংবাদ প্রচারের পর তদন্ত করতে মাঠে নামে গোয়েন্দা পুলিশ। একে একে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। সবার আগে গ্রেপ্তার করা হয় কারিগরি শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান সহ 2 জনকে। আর তাতেই বেরিয়ে আসতে থাকে অবাক করা নানা চাঞ্চল্যকর তথ্য প্রমাণ, যার মধ্যে রয়েছে স্বয়ং বোর্ড চেয়ারম্যানের স্ত্রীর সংশ্লিষ্টতাও। আর তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয় বোর্ড চেয়ারম্যানকেও। মূলত কোনো পরীক্ষা ছাড়াই এই চক্র লাখ লাখ টাকায় বিক্রি করে আসছিল মার্কশিট সহ সনদপত্র এবং বদল করা হতো পরীক্ষার ফলাফলও। অন্যদিকে বছরের পর বছর এই চক্রকে রক্ষা করতে সক্রিয় ছিল সরকারি আরও নানা সংস্থার কর্মকর্তারাও। আপনার আশপাশে যে কোনো অপরাধমূলক ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।